আসসালামু আলাইকুম সবাইকে। হৃদিতা গল্পের 11 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। হৃদিতা আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে একা রেখে যেও না প্লিজ। লোকজনেরা জানলে তারা কি ভাববে? আমি মানছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য তো অনেক কান্না করেছি, ক্ষমা চেয়েছি, তারপরও তোমার কাছে ক্ষমা পাইনি। আজ আমাদের বাসর রাত, এই রাতে অন্তত আমাকে একা রেখে অন্য কোনো রুমে যেও না প্লিজ। আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, 5টা বছর অনেক অনুতপ্তের আগুনে পুড়ে ছাই হয়েছি। আজ যদি তোমার ইগোর জন্য আমাকে এভাবে একা ছেড়ে চলে যাও, সে কষ্টটা আমি মেনে নিতে পারবো না। এইদিকে হৃদিতার কান্না দেখে নিজের রাগটা অনেক হালকা হয়ে যাচ্ছে। একটা সময় হৃদিতাকে অনেক ভালোবেসেছি, এখন হয়তো তার জন্য ভালোবাসাটা নেই, কিন্তু তার কান্না কেন জানি সহ্য করতে পারছি না। আমারও খারাপ লাগছে দেখে। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখানে থাকবো, তবে আমাদের মাঝে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক করবে না। কথাটা বলা মাত্র হৃদিতা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শব্দ ছাড়াই চোখের জল ছাড়তে লাগলো। হৃদিতার কষ্টটা আরো বাড়ানোর জন্য নিজেকে শক্ত করে বললাম, আর হ্যাঁ, ডিভোর্স নিতে চাইলে আমাকে একটু বললেই হবে, আমি খুব শীঘ্রই দিয়ে দিব। হৃদিতা কান্নামাখা সুরে বলে, আজকে রাতে এসব কথা না বললে কি হয় না? আমার কাছ থেকে প্রতিশোধ নিতে খুব ভালো লাগছে তাই না? আমি বললাম, আমি কারো কাছ থেকে প্রতিশোধ নেই না, উল্টো তারা আমার কষ্টগুলো বুঝতে চায় না। এই বলে খাটে এসে কম্বল গায়ে দিয়ে চোখ বুজে ফেললাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার পাশেই শুয়ে পড়লো। কিছুটা আমার দিকে এগিয়ে আসতে রেগে বললাম, আমার দিকে এগিয়ে আসছো কেন? তোমার ওইদিকে কি জায়গার অভাব পড়েছে? হৃদিতা বলল, বকা দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে তো। এই রে, কম্বল তো একটাই দেখছি, এখন আমার কম্বল নিয়ে টানাটানি শুরু করবে। তার থেকে আলমারি থেকে আরেকটা বের করলেই ঝামেলা চুকে যাবে। যে ভাবা সেই কাজ। আলমারি থেকে আরেকটা কম্বল বের করে হৃদিতার দিকে এগিয়ে দিয়ে বললাম, এই নাও। হৃদিতা বলল, 2 কম্বলের কি দরকার ছিল? একটাই চলতো। আমি বললাম, একটা কম্বল নিয়ে দুইজনের টানাটানি করে ঠান্ডায় জমে যাওয়ার থেকে দুইজনেরটা আলাদা আলাদা থাকাই ভালো। কম্বল হাতে নিয়ে হৃদিতা বিড়বিড় করে বলল, আলাদা আলাদা থাকাই ভালো তাই না? খুব ভাব দেখানো হচ্ছে। আমার সময়টাও আসবে, তখন আমি তোমাকে বুঝাবো। আমি বললাম, বিড়বিড় করে কি বলো? হৃদিতা বলল, না কিছু না। তারপর আমি বললাম, ঘুমিয়ে পড়ো। এই বলে মুখ ফিরিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। হৃদিতা মনে মনে বলে, তোমার ইগোতে আমি জল ঢেলে ছাড়বো। অনেক কষ্ট দিয়েছ আমাকে, আর না, এবার তোমাকে নিজের করে নিবই। তার জন্য কিছুদিন আমাকে তো অবহেলা সহ্য করতেই হবে, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। হৃদিতা মনে মনে এসব কথা ভেবে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে কখন যে রনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে হৃদিতা নিজেই জানে না। মাঝরাতে বুকে ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলে নিজের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। হৃদিতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, এটা হয়তো ঠান্ডা লাগার কারণে আমার সংস্পর্শে এসেছে। এদিকে তার কম্বলটাও ফ্লোরে পড়ে আছে। এই অবস্থায় হৃদিতাকে সরিয়েও দিতে পারছি না, কি একটা মুশকিলে পড়লাম। আমি বললাম, এই হ্যালো। হৃদিতার কোনো রেসপন্স নেই, উল্টো আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। হৃদিতাকে আজ এত কাছ থেকে দেখছি, অথচ আমার মনে তার জন্য কোনো অনুভূতি কিংবা ভালোবাসা নেই। আগে কতই না হৃদিতার পিছনে পড়ে থেকেছি, তার কোনো হিসাব নেই। খুব ভালোবাসতাম হৃদিতাকে। সেই ভালো লাগার মানুষটা যে আমাকে এইভাবে সবার সামনে ভুল বুঝে ছোট করবে, সেটা ভাবা যায় না। এত কিছুর পরও হৃদিতা আমাকে বিয়ে করতে বাধ্য করলো। ও হয়তো ভেবেছে তার সুখটা আমার কাছেই নিহিত। এত সহজে তাকে মেনে নিব না। মনের মাঝে একরাশ রাগ অভিমান নিয়ে হৃদিতাকে ঝাঁকিয়ে গর্জন দিয়ে বললাম, এই হ্যালো। হৃদিতা আমার গর্জন শুনে ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বলল, আমি কি এমন অপরাধ করলাম যে আমার কাঁচা ঘুমটা ভাঙালে? আমি বললাম, আমাকে এরকম ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছিলে কেন? হৃদিতা বলল, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি, আমার স্বামীকে জড়িয়ে ধরে রেখেছি, এতে অপরাধের কি আছে? আমি বললাম, কিসের স্বামী? আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। হৃদিতা একটু দুষ্টুমি করে বলল, তাহলে আমার সঙ্গে বিছানায় থাকছো কেন? আমি বললাম, আমি থাকতে চেয়েছি কই, তুমি তো আমাকে থাকতে বললে। হৃদিতা বলল, আমি থাকতে বললাম দেখে থাকতে পারছো, কিন্তু আমাকে মেনে নিতে বলছি সেটা কেন পারছো না? আমি বললাম, এর উত্তরটা তুমিই ভালো জানো। আর হ্যাঁ, তোমার সঙ্গে এক বিছানায় থাকাটা আমার ভুল হয়েছে। যাকে স্ত্রী হিসেবে মেনে নেইনি তার সঙ্গে বিছানায় থাকাটা অন্যায়। আমি বরং পাশের রুমেই থাকবো। এই বলে বিছানা ত্যাগ করবো। হৃদিতা আমার সামনে দাঁড়িয়ে বলল, কেন আমার সঙ্গে এমন করছো? মানুষ মাত্রই তো ভুল। আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করত। এখন অতীতের কথা ভেবে কেন আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? আমি বললাম, সামনে থেকে সরে যাও বলছি। হৃদিতা বলল, না সরবো না, তুমি এখানেই থাকবে। আমি বলেছি, এখানে থাকবো না তো থাকবো না। এই বলে পাশের রুমে চলে আসলাম। হৃদিতা আমাকে আটকানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তার বাধ্য মানিনি। একই ছাদের নিচে থাকলে হয়তো হৃদিতার প্রতি সহজেই দুর্বল হয়ে যেতাম, কিন্তু আমি তো সহজেই দুর্বল হব না। হৃদিতাকে কদিন মানসিকভাবে টর্চার করব, যদি সে টিকতে পারে তবেই তাকে মেনে নিব, আর না হলে না। এসব চিন্তা ভাবনা করে পাশের রুমে ঘুমিয়ে পড়লাম এবং ওপাশ থেকে হৃদিতার দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করলো। হৃদিতা বলল, প্লিজ দরজাটা খুলো। সকালে যদি কেউ জেনে যায় স্বামী স্ত্রী দুজন 2 রুমে থেকেছে, তাহলে তারা কি ভাববে? রাগ করে থেকো না প্লিজ, দরজাটা খুলো। হৃদিতার কথার কোনো কর্ণপাত না করে ঘুমিয়ে পড়লাম। আজ হৃদিতার করুণ অবস্থা দেখে একটু মায়া লাগছে, কিন্তু যখন মেনে নিব বলে মনস্থির করছি, ব্যস্ত তখনই অতীতের কথা মনে পড়ে যায়। তারপর আর কি, বাকি রাতটুকু পাশের ঘরেই ঘুমিয়ে পার করলাম। সকালে ঘুম একটু আগেই ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতেই লক্ষ্য করলাম হৃদিতা সোফায় বসে আছে এবং সেই সঙ্গে তার চোখের জলও ফেলছে। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে বের হবো, এর মধ্যে হৃদিতার দরজার সামনে এসে বলল, আমাকে কষ্ট দিয়ে কি শান্তি পেয়েছেন? হৃদিতার চোখের দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল।
কি ব্যাপার? হৃদিতার চোখ এরকম লাল হয়ে আছে কেন? নিশ্চয়ই কান্না করেছে। আর করলেই বা কি, আমি চাই ও আরো কান্না করুক। এসব ভাবতেই হৃদিতা বলল, আমিও দেখি কতদিন আমার কাছ থেকে তুমি দূরে সরে থাকতে পারো। আমি বললাম, তোমার সঙ্গে কথা বলার ইচ্ছাটাও আমার নেই। শুধুমাত্র একটা কথা মনে রাখবা, আমাদের মাঝে যাই হোক না কেন সেটা কাকিমা কিংবা তানিশা যেন না জানতে পারে। এই বলে বাইরে চলে আসলাম। অপরদিকে তানিশা দুষ্টুমি করে বলল, কিরে বাসরাত কেমন কাটালি? হৃদিতা নিশ্চুপ হয়ে রইল। হৃদিতার নিশ্চুপ থাকা দেখে তানিশা কিছুটা আঁচ করতে পেরে বলে উঠল, হৃদিতা তোদের মাঝে কি ঝগড়া হয়েছে? হৃদিতা মিথ্যা হাসার চেষ্টা করে বলল, কই না তো। তানিশা বলল, ও যদি কখনো তোর সঙ্গে মিসবিহেভ করার চেষ্টা করে তো মার কাছে গিয়ে দ্রুত নালিশ করবি। মা ওকে এমন কানমলা দিবে না, কখনো যেন আর তোর সঙ্গে মিসবিহেভ না করতে পারে। হৃদিতা বলল, আচ্ছা ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। এইদিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে সকাল গড়িয়ে বিকাল হয়ে এসেছে। সেদিকে ভ্রুক্ষেপই নেই। দা লাগাই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে গেল। যেই ভাবা সেই কাজ। দরজায় আসা মাত্রই কাকিমা রেগে বলল, ওইখানে দাঁড়া, আর এক পা সামনের দিকে বাড়াবি না। আমি বললাম, এই রে সেরেছে। হৃদিতা কি তাহলে কাকিমাকে সব বলে ফেলেছে? এর জন্য হয়তো কাকিমা রেগে আছে। দরজার বাহিরে এসে ভাবতে ভাবতে কাকিমা রেগে বলল, এখন তোর আসার সময় হলো? বিয়েটা কি তোর ছিল নাকি অন্য কারো? সকালে যে কাউকে কিছু না বলে চলে গেলি, আর কোথায় গিয়েছিস সেটা কাউকে বলে গেছিস? এখন প্রায় দিনই শেষ, বাড়ি ভর্তি মেহমান, আমি একা তাদেরকে সামলাতে যে কতটা টাফ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি। হৃদিতা বলল, মা থাক, ওকে বকা দিয়েন না। কাকিমা বলল, দিন দিন তার জ্ঞান বুদ্ধি উন্নতি হবার থেকে অবনতি হচ্ছে বেশি। বৌমাকে নিয়ে খেতে বস, মেয়েটা তোর জন্য সকাল থেকে না খাইয়ে বসে আছে। আমি বললাম, আমার জন্য সে না খাইয়ে বসে থাকবে কেন? কাকিমা বলল, কেন না খাইয়ে বসে থাকবে সেটা বৌমাকে জিজ্ঞেস কর। কাকিমা এই বলে রুমে চলে গেল। আমি বললাম, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। না খাইয়ে থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমার ক্ষুধা লাগলে সঠিক সময় খেয়ে নিব, সুতরাং আমার জন্য না খাইয়ে বসে থাকার কোনো মানেই হয় না। এই বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর হৃদিতা আমার রুমে এসে বলল, আজ এমনটা না করলেও পারতেন। আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম। হৃদিতা আবার বলল, আব্বু আম্মু আসছিল তোমার সঙ্গে দেখা করতে। তোমার ফোনে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম, কিন্তু তার কোনো রেসপন্স পাইনি। এদিকে আব্বু আম্মুকে একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছিলাম যে তুমি খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু তুমি তো আমার ফোনটাও রিসিভ করোনি। আসবে তো দূরের বিষয়। আমি বললাম, তোমার বাবা মার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার ছিল না, এর জন্য ফোনটা ইচ্ছে করে ধরে নিয়ে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। হৃদিতা বলল, তুমি হয়তো ভুলে যাচ্ছ, তারা আমার শুধু বাবা মা না, তোমার শ্বশুর শাশুড়িও। অ্যাটলিস্ট তাদেরকে কিছু বুঝতে দিও না প্লিজ। আমি চুপ করে আবারও দাঁড়িয়ে রইলাম। এভাবে হৃদিতার কথাই নিশ্চুপ থাকতাম। অনেকবারই আমার কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু প্রতিনিয়ত তাকে দূরে সরিয়ে দিয়েছি। সারাদিন অফিস থেকে বাড়িতে ফিরতাম অনেক রাত করে, সেটা অবশ্য নিজ ইচ্ছায় দেরিতে ফিরতাম। কাকিমা তানিশা তারা ঘুমিয়ে পড়লেও হৃদিতা ঠিক জেগে অপেক্ষা করতো কখন বাড়িতে ফিরবো। এভাবেই কেটে গেল 2 মাস। এখনো হৃদিতাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। একদিন রাতে অফিসের কাজ ছেড়ে বাসায় ফিরছি, হঠাৎ লিজান ফোন দিয়ে বলল, দোস্ত যেখানে থাকিস না কেন আমাদের বাসায় চলে আয়, পার্টি আছে। আমি বললাম, কিসের পার্টি? লিজান বলল, হারামি, কিছুদিন আগে বললাম না আমার জন্মদিনের উপলক্ষে আয়োজন করব এবং আমরা সব ফ্রেন্ডরা এক হব। এখন সবাই চলে আসছে, শুধুমাত্র তুই আর সিয়াম এখানে উপস্থিত নেই। আমি বললাম, দোস্ত না গেলে হয় না? আমি এইমাত্র অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। লিজান বলল, তুই না আসলে কেমনে কি হবে বল? তাছাড়া সব ফ্রেন্ডরা যখন আমরা এক হতে পেরেছি, এর মধ্যে তুই যদি না থাকিস তাহলে সবাই তোকে মিস করবে দোস্ত। প্লিজ একটু সমস্যা হলেও চলে আয়। আমি বললাম, ঠিক আছে আমি আসছি। তারপর বাড়ি যাওয়া বাদ দিয়ে লিজানের ওখানে চলে আসলাম। ইতিমধ্যে হৃদিতা 5 বার মিস কলের নোটিফিকেশন আসছে। ফোনের দিকে একবার তাকিয়ে পকেটে রেখে দিলাম। মাঝে মধ্যে রাত একটু বেশি হলে হৃদিতা ফোন কিংবা মেসেজে বলবে, দেরি হচ্ছে কেন, জলদি বাসায় এসো। তার এসব মেসেজ প্রতিদিনই দেখতাম, কিন্তু রেসপন্স দিতাম না। আজও হৃদিতাকে এড়িয়ে গেলাম। লিজানের বাসায় গিয়ে ভালোই আনন্দ উল্লাসে মেতে উঠলাম। কলেজ লাইফের সব ফ্রেন্ডরাই এখানে আছে। তারা আমাকে দেখা মাত্রই উড়াধুরা মারতে শুরু করলো। আমি বললাম, আরে থাম, মারছিস কেন? রিপন, সজীব, জুয়েল তারা একসাথে বলে উঠলো, শালা বিয়ে করেছিস, আমাদেরকে জানালি না কেন? আমি বললাম, সরি দোস্ত, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তারপর সবাই মিলে বলল, আচ্ছা মাফ করে দিলাম। এখন বল, হৃদিতাকে নিয়ে হানিমুনে কোথায় গিয়েছিস? এই রে সেরেছে, এদেরকে এখন কি বলবো? হানিমুন তো দূরের বিষয়, হৃদিতাকে কখনো আমার কাছেই আসতে দেয় নাই, সবসময় দূরে দূরে রেখেছি। তাছাড়া ওর সঙ্গে কথাই ভালো মতো বলি না, আবার হানিমুন। এসব ভাবতে ভাবতে বন্ধুরা বলল, দোস্ত কোথায় হারিয়ে গেছিস, বলছিস না কেন? আমি বললাম, এসব কথা পরে হবে, আগে লিজানের ডাউনলোড দিবসটা ভালোভাবে উদযাপিত করি চল। এর মধ্যে লিজান এসে বলল, কিরে তোরা এখানে? আমি ওইদিকে একা, চল কেক কাটার সময় হয়ে আসছে। যাক, এবারের যাত্রায় বেঁচে গেলাম। তারপর কেক খাওয়া পর্ব শেষ করে ভালোই এনজয় করলাম, কিন্তু তাদের সঙ্গে একটা জায়গায় তাল মিলাতে গিয়ে সমস্যায় পড়ে গেলাম। তারা পার্টি শেষ করে ড্রিঙ্ক করবে, এদিকে আমি তো জীবনেও ওগুলো ছুঁয়ে দেখিনি। আজ তারা খেতে বলছে। জুয়েল মাতলামি করে বলল, দোস্ত সবাই ড্রিঙ্কস করছে, তুই করছিস না কেন? আমি বললাম, না দোস্ত, আমি এগুলা খেলে মাথার তার সব কেটে যাবে, কাকে কি বলবো তার কোনো হিসাব নেই। দোস্ত তুই খাচ্ছিস খা, আমাকে এর মধ্যে নিস না। জুয়েল বলল, আরে এত চাপ নিচ্ছিস কেন, এবার খেয়ে দেখ। তারপর বোতলটা আমার হাতে দিল। আমি বললাম, না দোস্ত, আমি খেতে পারবো না। জোর করে খাইয়ে দিয়ে বলল, আরে বেটা একদিন খা, একদিন খেলে তেমন কিছু হবে না। তাছাড়া তোর মতো তো আমরাও নতুন, কই আমরাও তো খাচ্ছি, নিয়ে এবার খেয়ে ফেল। এর মধ্যে লিজান এসে বলল, জুয়েল তুই পাগল হয়ে গেছিস, একে ড্রিঙ্ক করাচ্ছিস, এ তো খেয়ে পাগলামি শুরু করে ফেলবে। জুয়েল আমাকে উদ্দেশ্য করে বলল, আরে একদিন ড্রিঙ্ক করলে কিছুই হবে না। দোস্ত প্রথমবার ড্রিঙ্ক করে কেমন লাগছে?
নেশার ঘরে আমি বললাম হ্যাঁ অনেক ভালো। জুয়েল বলল হ্যাঁ এবার ঠিক আছে, বোতলটা হাতে নিয়ে অল্প অল্প করে খেতে থাক, পুরোটা আবার খেয়ে ফেলিস না, আমি একটু মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে আসছি। এই বলে জুয়েল মিউজিকের সাউন্ড বাড়াতে গেল। কিছুক্ষণ পরে সে লক্ষ্য করলো মাতাল অবস্থায় পড়ে আছে। এটা দেখে জুয়েলের আর বুঝতে বাকি রইলো না যে তার নেশা ধরেছে। লিজান তো রীতিমতো জুয়েলকে বলতে শুরু করে ফেলেছে, আগেই বলেছিলাম একে এসব খাওয়াস না, দেখলি তো এখন কি অবস্থা হলো, নে এবার সামলা। জুয়েল বলল আরে কিছুই হবে না, ডাক দে। না থাক আমি ডাকছি। ফাজলামো করে জুয়েল বলল রনি ভাই তুই আছিস নাকি চাঁদে গেছিস? লিজান বলল ধুর ইয়ার কি বাদ দে, ওকে বাসায় পৌঁছানোর ব্যবস্থা কর। তারপর লিজান আর জুয়েল আমাকে বাসার পর্যন্ত এগিয়ে দিয়ে বলল দোস্ত এবার তাহলে থাক আমরা আসি। আমি মাতলামি করে বললাম ওকে মাই ফ্রেন্ড গুড নাইট। লিজান বলল ভাই যাই করিস না কেন বাড়ির ভিতরে গিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করিস না, নিজেকে একটু কন্ট্রোল করে নিস কেমন? নেশার ঘরে আমি বললাম আমাকে জ্ঞান দেওয়ার তোকে কে সাহস দিয়েছে রে? তুই জানিস আমি কে? লিজান বলল কে ভাই তুই? আমি বললাম আমি চাইলে তোদের দুইজনকে গ্রেফতার করে জেলে চালান করে দিতে পারি। লিজান আর জুয়েল বলল যা ভেবেছিলাম তাই হয়েছে। জুয়েল তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, এ কিন্তু নেশার ঘরে আবুল তাবুল বকছে, আল্লাহ ভালো জানে বাড়ির ভিতর গিয়ে কি কাণ্ড করবে। লিজান আর জুয়েল তারা এই বলে দ্রুত চলে গেল। এইদিকে আমি মাতাল অবস্থায় কলিং বেল বাজিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণের মধ্যে হৃদিতার দরজা খুলে দিয়ে বলল এই তোমার আসার সময় হলো এখন, কখন থেকে তোমার জন্য বসে আছি, তা কি একবারের জন্য আমার কথা ভেবেছ? হৃদিতার দরজা খুলতে এসব বলতে লাগলো। আমি বললাম সামনে থেকে সরে যা, আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমাবো। এই বলে ভিতরে প্রবেশ করতে ঠাস করে ফ্লোরে পড়ে গেলাম। হৃদিতা বুঝতে আর বাকি রইল না যে তার স্বামী আজ ড্রিঙ্ক করেছে, যার জন্য তাকে তুমি থেকে তুই বলছে। ব্যাস হৃদিতা নিজেকে সামলে নিয়ে বলল এই তুমি কি ড্রিঙ্কস করেছো? আমি হেসে হেসে বললাম বেশি না একটু খেয়েছি, কাজটা ঠিক করিনি বলো। হৃদিতা বলল না ভালো করনি, কে তোমার এসব সাইপাস খাইয়েছে? আমি বললাম তোকে কেন বলতে যাব, হ্যাঁ সে আমার অনেক ভালো বন্ধু, এখন সামনে থেকে সরে যা। এই বলে রুমের দিকে যাব এমন সময় সিঁড়ি যেন চারটা দেখছি, এগোতে পারছি না একটু। হৃদিতা আমার অবস্থা দেখে বুঝতে পেরে বলল দাঁড়াও আমি তোমাকে রুমে নিয়ে যাচ্ছি। আমি বললাম তোর কোনো সাহায্য লাগবে না, আমি একাই যেতে পারবো। এ বলে সিঁড়ি বেয়ে উপরে উঠবো, হঠাৎ নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তেই হৃদিতা আমাকে জড়িয়ে ধরে বলল আমি না ধরলে তো নিচে পড়ে গিয়ে মাথাটা আগে ফেটে যেত। তারপর হৃদিতা নিজেই তার হাত কাঁধে নিয়ে রুমে এগিয়ে বিছানায় রেখে চলে আসতে যাবে, আচমকাই তার হাত ধরে ফেললো। হঠাৎ হৃদিতা হাত ধরাতে হৃদিতা একটু ঘাবড়ে গেল। যে মানুষটা তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না সে মানুষটা তার হাত ধরলো, সেটা হৃদিতাকে একটু হতাশায় ফেললো। হৃদিতা নিজেকে সামলে নিয়ে বলল কি হলো, আমার হাত ধরলে কেন? আমি নেশার ঘরে বললাম আজ রাত তুমি আমার সঙ্গেই থাকবে। হৃদিতা একথা শুনে নিজের কানকে কেন জানি বিশ্বাসই করতে পারছে না। যে মানুষ বিয়ে করার পরও তার স্ত্রীকে অন্য রুমে থাকতে দিয়েছে সে কিনা আজ এসব বলছে। না এখানে থাকা যাবে না, ও এসব নেশার ঘুরে বলছে। হৃদিতা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি এসব নেশার ঘুরে বলছো, প্লিজ আমার হাতটা ছাড়ো এবার। আমি বললাম আমি নয় তোমাকে ভালোবাসি না, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার থেকে দূরে সরে কেন থাকছো? এই বলে রনি নেশার ঘুরে হৃদিতাকে বুকে টেনে নিল। এই মধ্যে হৃদিতা তার স্বামীর মাতাল অবস্থা দেখে তার মধ্যে অজানা ভয় কাজ করছে। বেশ কান্না করে বলে উঠলো আমাকে যেতে দাও প্লিজ। আমি বললাম না যেতে দিব না, আজকে তোমাকে অনেক ভালোবাসবো। এই বলে হৃদিতার গলায় নাক ডুবিয়ে দিল। হৃদিতা তার স্বামীর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও তার স্বামীর বাহুডোর থেকে রক্ষা পেল না। তার স্বামীর আহ্বানে ও ইচ্ছায় রেসপন্স দিতে হলো। বেশ কিছুক্ষণ পর তার স্বামীর চাহিদা নিবারণ করেই হৃদিতার বুকের উপর ঘুমিয়ে পড়লো। আজ তার স্বামীর এরকম পশুর আচরণ দেখে রাগে ঘৃণায় কান্না করতে লাগলো এবং তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা ছিল সেটা নিমিষেই ঘৃণায় পরিণত হলো।